সুপ্রিয় দর্শক, আন্তরিকভাবে দুঃখিত, আমরা আসলে লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এখন আবার ফিরে আসছি। যারা আগে লাইভে ছিলেন আপনারা তাড়াতাড়ি লাইভটা একটু শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শকদের, এখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, কিছুক্ষণ আগে আমরা লাইভে ছিলাম এবং আনফরচুনেটলি নেটওয়ার্ক থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। আমরা আবার সংযোগ স্থাপন করতে পেরেছি। আপনারা কোথায় থেকে আমাদের সাথে যোগ দেন? আপনারা জানেন যে এই ধরনের পরিস্থিতিতে লাইভ করা এবং র্যালির সাথে তাল মিলিয়ে সামনের দিকে দৌড়ে যাওয়া খুবই কঠিন। আমি এখন এখানে দাঁড়িয়েই আমরা একেবারে চলে এসেছি পার্লামেন্ট স্কোয়ারের পাশেই। তো এখান থেকেই আমি আপনাদেরকে আজকের এই র্যালির পুরো চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন এই লাইভ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল র্যালি, যেটি যার প্রথম শুরু হয়েছিল। খুব টায়ার্ড হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমি সারওয়ার রয়েছি আপনাদের সাথে। আজকের এই বিশাল র্যালিটি যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, ট্রাফালগার স্কোয়ার থেকে পার্লামেন্ট স্কোয়ারের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি প্রধানমন্ত্রীর বাসভবনের অপোজিটে এবং র্যালিটির অর্ধেক লোক সবেমাত্র অতিক্রম করেছে বাসভবন, আপনারা জানেন। এবং আরেকটি বিশাল অংশ র্যালির আপনারা দেখতেই পাচ্ছেন, একটি বিশাল অংশ র্যালির সামনের দিকে এগিয়ে আসছে। বাংলাদেশি পতাকা এবং বাংলাদেশি পতাকার বাংলাদেশি পতাকার দিয়ে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ, বিভিন্ন ধরনের শার্ট, টুপি, মাথার পট্টি বানিয়ে তারপরে লোকজন আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে নেমে এসছে ট্রাফালগার স্কোয়ারে। আজকে এখানকার তাপমাত্রা খুবই বেশি, 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এই মুহূর্তে প্রচুর গরম, আপনারা বুঝতেই পারছেন। এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে শুধুমাত্র দেশের মানুষের টানে দেশে কি হচ্ছে এই সংবাদগুলো মানুষজন পাচ্ছে না, উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং সেই কারণেই সবাই আজকে রাস্তায় নেমে এসছেন। আপনারা জানেন যে বিগত কয়েক সপ্তাহ থেকে লন্ডন সহ সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এই ধরনের র্যালি এবং বিক্ষোভ চলছে। যদিও আমরা এই কথা এখন অনেকটাই নিশ্চিতভাবে বলতে পারি যে সরকার কোনো ধরনের কোনো পাত্তা না দিয়েই তাদের নিজেদের মতো করে বক্তব্য বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষ, আমরা যারা বাইরে আছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু যেহেতু কোনো গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য মিডিয়া এই মুহূর্তে নাই, সে কারণে আমরা সঠিক সংবাদ কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। দর্শক দেখতে পাচ্ছেন র্যালিটি একেবারে নিকটবর্তী হয়েছে। এটি হচ্ছে র্যালির মোটামুটি মধ্যাংশ। এর আগে একটি বিশাল অংশ সেদিক দিয়ে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন র্যালির মধ্যাংশ অতিক্রম করছে আমাদেরকে। আমরা প্রত্যেকটি মানুষের মুখমণ্ডল ধরার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন এই যে বিশাল ফ্ল্যাগ, পতাকা, ব্যানার বানিয়ে যাচ্ছে। দর্শক, এই হচ্ছে বর্তমান বাংলাদেশিদের চিত্র সারা বিশ্বে, শুধুমাত্র লন্ডন নয়, লন্ডন সহ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই আজকে এবং গত দিনও পর্যন্ত এখানে বিশাল ডেমনস্ট্রেশন হয়েছে। আমরা আশা করি আমাদের এই সংবাদগুলো বর্তমান সরকারের কর্মপ্রহরে গিয়ে পৌঁছাবে এবং যথাযথ ব্যবস্থা নেবে এবং অনতি বিলম্বে অচিরেই বাংলাদেশের সমস্ত যোগাযোগ ব্যবস্থা যেন আবার পুনঃস্থাপন করা হয়। এটি পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম মানবতার ঘটনা আমি বলব। কারণ হচ্ছে এই ধরনের আমার প্রায় 55 বছরের উপরে আমাদের বয়স রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনাগুলো আমরা কখনোই দেখিনি। সুপ্রিয় দর্শক,
পৃথিবীতে অনেক কিছুই ঘটে। আমি একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা টফকি ঢোল নিয়েও পর্যন্ত এই আনন্দ সেই আনন্দ নয়। আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে আনন্দ ফুর্তির সময় তো এটি নয়, এটি আনন্দ নয়। আপনারা জানেন যে যুদ্ধের ময়দানেও কিন্তু এই ধরনের দামামা বাজানো হয় উৎসাহিত করার জন্য। আবার কখনো কখনো চরম দুর্ভোগ এবং চরম অস্থিতিশীল পরিস্থিতিতে মানুষ তার মনের ভারসাম্য, চিন্তার ভারসাম্যকে ফিরে পাওয়ার জন্য এই ধরনের কিছু উপকরণের আশ্রয় গ্রহণ করে। আমরা কবি নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতাটি এখানে দর্শক, কারা হইল কপাট ভেঙে ফেল কারা হইল কপাট ভেঙে ফেল করে লুপাট। এই আমি মাইক্রোফোন দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা ঐতিহাসিক দিন। ট্রাফালগার স্কয়ার থেকে আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, আপনারা দেখেন হাজার হাজার মানুষ, বাংলাদেশে যে একটা যৌক্তিক আন্দোলন, ছাত্র সমাজ তাদের ন্যায্য মেধা ভিত্তিতে কোটা আন্দোলন করে যাচ্ছে। আপনারা জানেন সেই ধারাবাহিকতায় আমাদের কোমলমতি ছাত্রদেরকে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে গণবিচারে হত্যা নির্যাতন করে যাচ্ছে। আপনারা জানেন গতকালকে কোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছে কোটা সংস্করণের। সেই আদেশকে আমরা প্রত্যাখ্যান করছি। সেই আদেশ হচ্ছে একটা পূর্ণাঙ্গ আদেশ নয়। আপনারা সবাই জানেন, বিশেষ করে এই আদেশ নির্বাহী ক্ষমতার উপরে আবার দেওয়া হয়েছে। পার্লামেন্ট চাইলে আবার এটাকে চেঞ্জ করে কোটা সংস্কার আবার সেই কোটাতে পরিণত করতে পারে। আমরা সেই কারণেই বলছি যে একটা পরিকল্পিত রায়, এই পরিকল্পিত রায় আমরা এই মনে করতেছি যে এটাকে প্রত্যাখ্যান করছি। আজকে যারা ট্রাফালগার স্কয়ারে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, ইস্ট মিডল্যান্ড বিএনপির পক্ষ থেকে আমরা এসে উপস্থিত হয়েছি, সবাই আমরা যাতে এই আন্দোলনে সম্পৃক্ত থেকে যারা প্রবাসে আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনাদের যার যার অবস্থান থেকে এই আন্দোলনের প্রতি আপনারা সমর্থন দিয়ে যাবেন। আমরা অবশ্যই বাংলাদেশে কে মুক্ত করে সর্ব সংস্কার হবে, বাংলাদেশের গণতন্ত্রের সংস্কার, সেই শেখ হাসিনার পতন দেখতে চাই। আপনারা সবাইকে ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য, কৃতজ্ঞতা। আজকে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সমগ্র যুক্তরাজ্য থেকে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী শক্তি সহ সর্বস্তরের জনতা। আজকে উপস্থিত হয়েছেন, এই বিক্ষোভে সামিল হয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার উপরে যে বিক্ষোভ, যে অবস্থা হয়েছে সেটার নিন্দা জানাই। আজকের সেই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা নিন্দা জানাচ্ছি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের সমাবেশকে সাকসেসফুল করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি সাবা হয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে লন্ডন ট্রাফালগার স্কয়ার থেকে আমরা চলছি এখন পার্লামেন্ট স্কয়ারের দিকে। এইমাত্র আমরা প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা অতিক্রম করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই দলটির সাথে সামনে রয়েছি, এখানে তবলা, গিটার সহ নানান ধরনের বাদ্যযন্ত্র দিয়ে কবি নজরুল ইসলামের সেই কারার হইল কপাট এটি সহ নানান ধরনের উৎসাহ ব্যঞ্জন পূর্বক গানগুলো দেওয়া হচ্ছে।
দর্শক, এই মধ্যে আমরা চলে এসেছি পার্লামেন্ট স্কোয়ারে। আপনারা দেখতে পেয়েছেন যে আজকের এই বিশাল র্যালি যেটি ট্রাফালগার স্কোয়ার থেকে এই মুহূর্তে এসে পার্লামেন্ট স্কোয়ারে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সুপ্রিয় ভাইরা। আজকে আমরা প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে যেভাবে গণহত্যা এই জালিম সরকার করতেছে, এই মাফিয়া খুনি হাসিনা, তারই প্রতিবাদে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা হাজার হাজার নেতাকর্মী ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ার থেকে মার্চ করে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের সামনে আমরা সবাই এসেছি। প্রবাসী বাংলাদেশিদের একটাই দাবি, যেভাবে মুক্তিযুদ্ধের সময় প্রবাস থেকে প্রবাসী মুক্তিযোদ্ধারা ট্রাফালগার স্কয়ার থেকে শপথ করেছিল, যতদিন একইভাবে আজকে এই প্রবাসী বাংলাদেশিরা আজকে শপথ করেছে যতদিন না পর্যন্ত এই জালিম মাফিয়া খুনি হাসিনার পদত্যাগ না করবে, পদত্যাগ করতে বাধ্য করবো, ততদিন না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আপনারা জানেন বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে যেভাবে গুলি করে পাখির মতো হত্যা করেছে এই জালিম, এই মাফিয়া খুনি হাসিনা, তাদের রক্ত প্রবাসী বাংলাদেশিরা বেতা যেতে দেবে না। প্রবাসী বাংলাদেশিরা এটা তাদেরকে এই বাংলাদেশের জালিম মাফিয়া মুক্ত বাংলাদেশের যে যুদ্ধ, সেই যুদ্ধে শেষ পর্যন্ত থাকবে। এটা দ্বিতীয় যুদ্ধ, এটাই আরেকটি যুদ্ধ, মাফিয়া মুক্ত যুদ্ধ। বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী আজকে কয়েক হাজার নেতাকর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করে যে জালিম, এই আমার এক বন্ধু তার ভাতিজা মুক্তা, তাকে এই জালিম সরকার হত্যা করেছে আপনার ছেলে মেয়েকে, হত্যা করেছে আমার ভাই বিরুদ্ধকে। কারণ ওরা তাদের অধিকার চেয়েছিল, একটি স্বাধীন বাংলাদেশে তার অধিকার চাইতে গিয়ে তাকে শহীদ হতে হয়েছে। তাই প্রবাসী বাংলাদেশিরা মুক্তিযুদ্ধের সময় প্রবাস থেকে যেভাবে প্রবাসী মুক্তিযুদ্ধ হয়েছিল, একইভাবে এই যুদ্ধে আরেকটা যুদ্ধ হিসাবে তারা ভূমিকা রাখতে আজকে শপথ ঘোষণা করেছে। যে রায়টি তারা দিয়েছে, সেই রায়ের বটম লাইনে লেখা আছে যে কোনো সময় আদালত চাইলে কি পরিবর্তন করতে পারবে। এই রায়টিকে আপনি কিভাবে দেখছেন? এই রায় সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা, বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে। এই রায় মাফিয়া সরকারের ফরমাইশি রায়, এই রায় কিলার হাসিনার ফরমাইশি রায়, এই রায় বাংলাদেশের মাফিয়া সরকার খুনি হাসিনার রায়। এই রায় বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে, একইভাবে প্রবাসী বাংলাদেশিরা আজকে প্রমাণ করেছে। হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়ে প্রমাণ করেছে, প্রবাসী বাংলাদেশিরাও প্রত্যাখ্যান করেছে রায়কে। তাই আমরা প্রবাসীরা আমরা শেষ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব, যতদিন না পর্যন্ত আমার ভাইয়ের, আমার ছেলেমেয়ের, এই শহীদের রক্ত বেতা যেতে দেব না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব,
আমরা এই মাফিয়া জালিম সরকারের পতন নিশ্চিত করে আমরা করে ফিরব। এই প্রবাসী বাংলাদেশিদের শপথ আজকে সবাইকে ধন্যবাদ। এই গণতন্ত্র নীতি নিয়ে বলছি, দেখেন এই রাজপথে হাজারো মায়ের সন্তানদের সাথে আমার এই বাতিজাকে ওরা গুলি দিয়ে শহীদ করেছে। সে এমবির স্টুডেন্ট ছিল, কয়েকদিন পরে হয়তো আমাদের ফ্যামিলির আশা পূরণ করতো, সে ডাক্তার হয়ে বের হইতো। খুলনা ইউনিভার্সিটি লাস্ট বেজ এবং ঢাকা এমবিএ, খুলনা ইউনিভার্সিটি সে এমবিএ কমপ্লিট করতো। মুগ্ধা আপনারা সবাই চিনেন, যে সে দ্বিতীয় দিনে মারা গেছে। এই আমার বাতিজা, সে ডাক্তার হয়ে বেরোতো 1 বছর পরে। মারা গেছে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সে একটা গরিবের ছেলে, কিন্তু আমরা এসব ছেলেরা রক্ত ব্যথা দিব না, আমরা দেশের প্রাণ দিব। আমি একজন বয়স্ক মানুষ, আমি ছোটবেলা থেকে এই দল করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলছি। ধন্যবাদ। আসলে আমরা সবাইকে শুভেচ্ছা দেওয়ার মতো ভাষা নেই। আমাদের হৃদয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে, ঠিক আমাদের মতো আপনাদের হচ্ছে। বর্তমানে যারা লাইভে রয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, সবাইকে আমরা বলবো, এই ব্যস্ততম শহর লন্ডনের মতো জায়গায় দেখেছেন আপনারা, ব্রিটিশ বাংলাদেশি সহ বাংলাদেশি সকলেই এখানে সংহতি প্রকাশ করতে এসেছেন। আজকে ঢাকার আকাশে বাতাসে বুলেটের গন্ধ, আমরা কিন্তু সঠিক খবর পাচ্ছি না। তারপরেও আমরা আমাদের আত্মীয়জন প্রিয়জনকে আল্লাহর হাওলা করে ছেড়ে দিয়েছি। ইন্টারনেট ওয়াইফাই না থাকলে কি হয়েছে, 1971-এর তো ছিল না, তখনও কিন্তু বাঁশের লাঠি দিয়ে আমরা পাকিস্তানি বাহিনীকে হটিয়ে দিয়েছিলাম। ইনশাআল্লাহ এবারও তারা সে বিজয় নিয়ে গড়ে ফিরবে। এই পেটুয়া বাহিনী, পুলিশ লীগ, হেলমেট লীগ এবং তাদের যতগুলো এজেন্সি রয়েছে, রয়ের মাধ্যমে তারা ঘরে ঘরে ঢুকে আমরা যতটুকু খবর পেয়েছি হত্যা করতেছে। আমরা এর তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আসছি, আপনারাও আসুন। আমাদের কোমলমতি শিক্ষার্থী ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা কাজ করুন। সরকার দামাচাপা দেওয়ার জন্য একটি অবৈধ রায় দিয়েছে, যে রায় ছাত্র সমাজ সবাই প্রত্যাখ্যান করেছে। আমরা আশা করব আমাদের মতো আপনারাও সংহতি জানাবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা আসলে এখানে প্রচন্ড গরম, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেই জন্য আমি একটু ছায়াতে যাওয়ার চেষ্টা করছি। ক্যামেরা এবং আমি নিজে অনেক হট হয়ে গেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা রয়েছে, আমার ঠিক অপোজিটে রয়েছে লন্ডনের, আপনারা দেখতে পাচ্ছেন যে লন্ডন সংসদ ভবন বা পার্লামেন্ট বিল্ডিংটি রয়েছে, এবং আমরা যেখানে এই মুহূর্তে সমবেত জনতা এসছে, জনতা সমবেত হয়েছে, এটি হচ্ছে পার্লামেন্ট স্কোয়ার। এদেশে যখনই কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যখনই কোনো ধরনের কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা বা কোনো ডেমনস্ট্রেশন বা বিক্ষোভ হয়, তখন এর একটি শেষ বা অন্ত এখানে এসে হয়, এখান থেকেই স্মারকলিপি দেওয়া হয়। আজকে আমরা আরও অনেকের সাথে কথা বলবো, আপনারা একটু আমাদের লাইভটি একটু শেয়ার করে নেবেন। প্রচণ্ড গরমের কারণে আমি 2-4 মিনিট একটু এখানে বিশ্রাম নেব। আপনারা জানেন যে ফোনটি একেবারে গরম হয়ে গেছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এখান থেকে আমরা কথা বলবো 2-1 ভাইয়ের সাথে, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এক ভাই যুক্ত হয়েছেন। আপনি কি এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, নাকি এমনিতেই এই ফ্লোরেসেন্ট জ্যাকেট পড়েছেন? না, আমি এখানে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছি। আজকে আমাদের এই গণজোয়ারকে মানে আমরা সুন্দর সুষ্ঠুভাবে এই আমাদের এই ডেমনস্ট্রেশনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা এখানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতেছি। আচ্ছা, আপনি আমাকে একটি প্রশ্নের জবাব দেবেন। আপনি তো স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, আমরা জানি যে এটি একটি অরাজনৈতিক ইস্যু। আপনি এখানে কেন এসেছেন? এটি কি রাজনৈতিক কোনো ব্যানারের আন্ডার এসেছেন, নাকি শুধুমাত্র অরাজনৈতিকভাবে সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশের যে সাধারণ ছাত্র জনতা যাদের জীবন বিসর্জন দিয়েছেন তাদের সমর্থনে এসেছে? এই বিষয়টি আপনারা জানেন, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি এখন রাজনৈতিক ও রাজনৈতিক বলতে কিছু নাই, এখানে রাজনীতির বলতে কিছু নাই। কারণ বাংলাদেশে যারা নিহত হয়েছে, মার্ডার হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনীর দ্বারা, আপনারা জানেন এই আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনেরা কারো আমাদের ভাই হতে পারে, আমাদের বোন হতে পারে, আমরা আমাদের ভাই বোনের এই মার্ডারের দাবিতে, এই খুনের
প্রতিবাদে আমরা এখানে দাঁড় হয়েছি, মানে এখানে এসে জড়ো হয়েছি। আমরা কোনো রাজনৈতিক দল হিসাবে নয়, আমরা একজন মানুষ হিসাবে, আমরা ছাত্রছাত্রীর ভাই বোনদের এই মানে খুন করার প্রতিবাদে আমরা এখানে জড়ো হয়েছি। ধন্যবাদ আপনাকে। আমি শেষ প্রশ্ন যেটি আপনাকে করব, আপনি কি মনে করেন এই এত সব ডেমনস্ট্রেশন সারা বিশ্বব্যাপী বিক্ষোভ হচ্ছে, এরপরও এখনো পর্যন্ত সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত আমরা জানি যে বাংলাদেশে এখনো পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, হোয়াটসঅ্যাপ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং আন্তঃযোগাযোগ ব্যবস্থা যেটি ভিতরে সেটিও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে। এমনকি সমস্ত সংবাদ মাধ্যম বিটিভি থেকে শুরু করে সব কিছুই একটা নিয়ন্ত্রণে রয়েছে। এটি আপনি কি মনে করেন এই সমস্ত বিক্ষোভ এবং সরকার অচিরেই এগুলো খুলে দেবে নাকি কালক্ষেপণ করবে অন্য কোনো উদ্দেশ্য পূরণ করার জন্য? আমরা আশা করি এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে ইনশাল্লাহ। কারণ আপনারা জানেন বিগত দিনে যত স্বৈরাচার মানে শাসক ছিল প্রত্যেকেরই পতন হয়েছে এভাবেই। কারণ তারা ক্ষমতায় ছেড়ে দেওয়ার আগেই কারফিউ জারি করেছে, প্রশাসন কন্ট্রোলে নিয়েছে, দেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে। তা মানে এটা হচ্ছে কি এখন বর্তমানে এটা কোনো সাধারণ মানে বাংলাদেশের সাধারণ মানুষ এই সরকারকে আর চায় না, ওরা এই সরকারের পতন চায়। তো সাধারণ আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা জানি ইন্টারনেট বন্ধ, গণমাধ্যমগুলো থেকে কোনো খবরাখবর আমরা পাচ্ছি না। এর একমাত্র কারণ বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকার চায় না ওদের জনগণ যেভাবে ওদের উপর খেপেছে এই নিউজগুলো আমাদেরকে জানাতে, বিশ্বের কাছ থেকে এই জিনিসগুলো লুকিয়ে রাখতে একটা স্বৈরাচার সরকারের এই কয়েকটা ইয়ে আছে আপনার, এটাকে কি বলে, কয়েকটা প্ল্যান আছে। এই প্ল্যানগুলো ওরা চায় না বিশ্বের কাছে ডিসক্লোজ করতে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন। সুপ্রিয় দর্শক, আমরা একটু ঘুরে দেখাবার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক ভাই, আমি একটু দেখানোর চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তার সাথে। দর্শক, আমরা দেখছি যে এক ভাই তিনি অনেকগুলো বাংলাদেশের মানচিত্র নিয়ে। ভাই, আপনি কি মানচিত্রগুলো, প্রথমে আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলাম ভাই, আপনি কি এই মানচিত্রগুলো বিক্রি করছেন নাকি এমনিতেই দিচ্ছেন? আমরা মানুষে পাইতে না এখন আমরা লই আইছি, আর এগুলা আমরা বাংলাদেশে পাঠাইমু যারা আমরা চ্যারিটির জন্য আমরা ইয়ে করাম। যেমন আসন। আপনি কি করেন? আমি এখানে জব করি। আপনি কি মনে করেন এটা স্টপ করার দরকার? আমরা দেশের যে পরিস্থিতি, আমরা সকলে হত হয়েছি যে এগুলা বন্ধ করার লাগে। আমরা তো বা ইয়ে করতে রক্ত জ্বরের আমরা ঘুমাইতে পারলাম না দেখিয়া, তারা খুব কষ্ট হচ্ছে। ধন্যবাদ আপনাকে, কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বললাম এখানকে যারা, আমরা একটু ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড গরমের কারণে মানুষজন হাঁপ ছেড়ে এখন একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রঙের টি শার্ট এবং বিভিন্ন ধরনের ব্যানার এবং টি শার্টের মধ্যে বিভিন্ন ধরনের স্লোগান লিখে তারপরে এখানে অনেকেই এসছেন। আমরা একটু এখানকার বাকি ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটু তাদের সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক, সাথে থাকুন। আপনারা একটু এখানে যাতে এই আপনার ইয়েটা দেখা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাদা টি শার্টের মধ্যে বিভিন্ন স্লোগান। যেহেতু আমি ক্যামেরাটা একটু ফ্রন্ট ভিউতে রেখেছি সেই জন্য হয়তো আপনারা পড়তে পারবেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। এখানে লেখা আছে, শুধু কোটা নয় গোটা দেশ চাই সংস্কারের প্রয়োজন, এই দাবি নিয়ে এই ভাইয়েরা আসছেন। ভাই, আপনার দেশের বাড়ি কোথায়, নামটা বলবেন? এবং সিলেটে। আমি মোহাম্মদ গোলাম কুদ্দুস কামরুল, আমি সিলেট জেলা বিএনপির মেম্বার। আমরা এখানে সমবেত হয়েছি, হাজার হাজার বাংলাদেশি প্রবাসী এখানে সমবেত হয়েছি। বাংলাদেশে যে গণহত্যা, কিছুদিন যাবৎ যে গণহত্যা চালু হয়েছে, আমরা দেশের নেটওয়ার্ক বন্ধ রয়েছে, আমরা প্রবাসীরা দেশে কি করছে, কত হাজার লোক এই পর্যন্ত শহীদ হয়েছে আমরা কিছুই জানি না। তাই আমরা খুবই উদ্বিগ্ন। আমরা চাই অচিরেই এই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক সরকার গঠিত হোক এবং যেই সরকারের মাধ্যমে সকল বৈষম্য, অনাচার, অত্যাচার দূর হবে এবং বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ, শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই ভাইয়ের সাথে কথা বললাম। আপনার সাথে যারা আছেন তারা আর কি কেউ কথা বলতে চাচ্ছেন? না, উনি বলেছে কথা। বাবর ভাই কথা কইন। যে বাবর ভাই আমাদের সাথে আসছেন। বাবর ভাই, আপনার বক্তব্য কি? আপনি কি ভাবছেন এই মুহূর্তে আমাদের দেশ যে অন্ধকারের মধ্যে রয়েছে, আমরা কোনো দিক থেকে কোনো ধরনের সংবাদ পাচ্ছি না?
আপনার প্রতিক্রিয়া? প্রথমে আপনাকে ধন্যবাদ সিলেট অনলাইন টিভিকে। আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আজকে প্রায় 1 সপ্তাহ ধরে চোখে ঘুম আসছে না, কারণ যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি, বড় হয়ে এসেছি। আমার বাংলাদেশে আমার শেকড়, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই। শেখ হাসিনা স্বৈরাচারিণী ব্লাড সাকার শেখ হাসিনা শত শত ছাত্র দলে সাধারণ ছাত্র, নিরীহ ছাত্র, মেধাবী ছাত্রদের গুলি করে হত্যা করেছে। হাজার হাজার কোমলমতি ছাত্ররা আজকে রক্তাক্ত অবস্থায় হসপিটাল, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। আমি তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানানোর ভাষা নাই। আর বাংলাদেশে যে ইন্টারনেট বন্ধ করে, যোগাযোগের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, আমরা বিশ্ব থেকে আলাদা হয়ে গেছি, একটা ভূখণ্ডে আমাদের আছি, আমরা কোনো খবরাখবর পাচ্ছি না। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বাংলাদেশের একটি সুখবর আসবে। শেখ হাসিনার অতি শীঘ্র আমরা পতন দাবি করছি। এই মুহূর্তে সবকিছু ভুলে শেখ হাসিনার পতন হতে হবে, পতন দাবি করছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও কথা হবে। দর্শক, আমরা এখন আরেকজন যারা এখানে আজকে বিক্ষোভকারীরা আসছেন, আমরা আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাইকে পেয়েছি। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। আজকে আসলে বক্তব্য দেওয়ার মতো তেমন কিছু নাই, একটা বক্তব্য ক্লিয়ার। যেখানে আমার বাংলাদেশ রক্তে ভাসছে সেখানে আমাদের বক্তব্যের কিছু নাই। আমাদের একটাই কথা, হাসিনার পদত্যাগের পরেই আমাদের সমস্যার সমাধান হবে। এই কোটা বা অন্য অন্য দুর্নীতি যা কিছু করছে এর লিস্টই হবে কমপক্ষে 10 দিন, বললেও লিস্ট শেষ হবে না। যেহেতু তার চরম পর্যায়ে পৌঁছে গেছে, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমার পক্ষ থেকে আমি ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যারা বুঝতেছি, সমস্ত বাংলাদেশের মানুষ আমার দেশ বাঁচাইতে হইলে, জাতিকে বাঁচাইতে হইলে, আমার ইমান বাঁচাইতে হইলে এই মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধভাবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হাসিনার পতনের জন্য যা যা করার প্রয়োজন তাই করতে মাঠে নামতে হবে। কোন সেনাবাহিনী দিয়ে হোক, বিজিবি দিয়ে হোক, র্যাব দিয়ে হোক, মানুষের শক্তির সামনে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য আসে এরা কিছুই করতে পারবে না। সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, সকলে মাঠে নামি আমরা সম্প্রতি বিশেষ করে গত 24 ঘন্টায় ধীরে ধীরে দু একটি টিভি চ্যানেল, সময় টিভি এবং অন্যান্য টিভি চ্যানেলগুলো তারা দু একটি ফুটেজ রিলিজ করার চেষ্টা করছে এবং তারা যে জিনিসটি বোঝাতে চাচ্ছে যে এখানে বিগত কয়েকদিনে বিধ্বস্ত ঢাকা নগরীতে যে সমস্ত তাণ্ডব হয়েছে সেই ক্ষেত্রে বাইরের শক্তিগুলো, বিশেষ করে তারা দুটি রাজনৈতিক দলের কথা সুস্পষ্টভাবে বলেছে এবং এমনকি বিজেপির যে প্রধান তিনিও তার বক্তব্যের মধ্যে এই ধরনেরই ইঙ্গিত দিয়েছেন। এটিকে আপনি কি মনে করেন যে আসলে ছাত্র রাজনীতিকে, ছাত্রের এই যে অরাজনৈতিক ইস্যু সেটিকে অন্যদিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই প্রচেষ্টা কি? আপনারা অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন। এখানে কোশ্চেনটা হয়েছে কি, এটার অ্যান্সার আছে একটা ক্লিয়ার মেসেজ বাংলাদেশের। ইন্ডিয়া এবং আওয়ামী লীগ দুইটা একাকার হয়ে গেছে। স্বাধীনের আগে এবং পরে যতগুলো ঘটনা ঘটেছে, যখনই আওয়ামী লীগ সেই ক্ষমতায় ছিল, এমনকি তার বাবা বাংলার সাবেক প্রথম ফেরাউন, আমি বলবো ফেরাউন, সেই ফেরাউনের বাচ্চা এখন যে ক্ষমতা সেও ফেরাউন। তারা সবসময় মিথ্যা গুজব নিজেরা রটনা করে, নিজেরা ছড়ায়, সেইটাকে বাংলাদেশের সাধারণ জনতার উপরে, বিশেষ করে বিএনপি বা জামাত, তারা এই মুহূর্তে কোনো আন্দোলনে সম্পৃক্ত হয়েছে মাত্র গতকালকে। তার মধ্যে তাদেরকে তারা উদারপিণ্ডি ভূতের গাড়ি চাপানোর জন্য তারা যে প্রচেষ্টা চালিয়ে আসছে পূর্বেও, এখনো একই কাজ করতেছে। আর ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে, এখানে ইন্ডিয়া তার অনেক স্বার্থ সংশ্লিষ্ট কাজ এখানে অলরেডি আওয়ামী লীগ তাদের থেকে আদায় করে নিয়েছে। আর আওয়ামী লীগ যদি আজকে ক্ষমতা থাকতে না পারে তাদের স্বার্থে আঘাত পড়বে বিদায় ইন্ডিয়ান কিছু মিডিয়া আমরা লক্ষ্য করছি, প্লাস তাদের ওইখানকার যারা গভর্নমেন্ট ক্ষমতা আছে আপনি যারা বললেন তারাও একই সুরে কথা বলতেছে। তার মানে হচ্ছে সম্পূর্ণ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, অবস্থাটা সেরকম হয়েছে। তো আমরা এদিকে কান না দেই। শামীম ভাই, দর্শক আমি একটি কথা, শামীম ভাই থাকতে শাহিন ভাই হয়তো আবেগে আপ্লুত হয়ে এখানে দুটি শব্দ চয়ন করেছে যেটি আমাদের মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, এটি উনার একান্ত ব্যক্তিগত শব্দগুলো ছিল চয়ন, এই জন্য আমরা এই দায় থেকে দায়বদ্ধ নই। ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আবারও কথা হবে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের অতি পরিচিত শাহিন ভাইয়ের সাথে, তার বক্তব্য আমরা শুনেছি। এখন আমরা একটু অন্যদিকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনারা জানেন যে আজকে আমি আগেই বলেছি এখানকার
যে অবস্থা, প্রচুর গরমের কারণে আমি একটু গাছের নিচে ছায়াতে এসে আশ্রয় গ্রহণ করেছি। এখন আমি একটু হেঁটে যাব এবং দেখাবো আপনাদেরকে এই মাঠে বিভিন্ন দিকে কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসেই আসলে আজকের এই বিক্ষোভ সমাবেশ যেটি অনেকটাই শেষ হয়ে গেছে এবং অনেকেই ছত্রভঙ্গ বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কেউ ছবি তুলছেন, কেউ গান গাচ্ছেন, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ কবিতা আবৃত্তি করছেন, কেউ এমনিতে বসে বিশ্রাম নিচ্ছেন, কেউ একে অন্যের সাথে পরস্পর কথাবার্তা বলছেন। তার মধ্যে আমরা এখানে যে লাল রঙের যে টি শার্ট পরিহিত যে সমস্ত ভাইয়েরা রয়েছেন তাদের প্রত্যেকের গায়ের মধ্যে, বুকের মধ্যে টি শার্টে লেখা আছে যে আমি বাংলাদেশ। এবং এই প্রতিনিধি দলের কয়েকজনের সাথে আমরা এরই মধ্যে আজকে কথা বলেছি। তাদের আসার উদ্দেশ্য, তারা কেন এসেছে, তারা কি চাচ্ছে, সেটি এরই মধ্যে যারা আপনারা আমাদের লাইভের প্রথমাংশ দেখেননি আপনারা সেটা দেখে নেবেন। আসুন আমরা একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন মাঠ অনেকটাই ধীরে 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 ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ লোকজন এখন বাসায় ফিরতে শুরু করেছে। দর্শক, আমরা চেষ্টা করেছি সেই ট্রাফালগার স্কোয়ার থেকে নিয়ে এই পর্যন্ত আজকের এই বিশাল সমাবেশ, যেটির প্রথম সমাবেশটি হয়েছে ট্রাফালগার স্কোয়ার, সেখান থেকে সমাবেশটি ধীরে 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 পার্লামেন্ট স্কোয়ারে প্রধানমন্ত্রীর বাসভবন হয়ে চলে এসছে। আমরা এখানে একটি ছোট্ট ক্ষুদ্র মিনি বিক্ষোভ দেখতে পাচ্ছি। তো এইভাবেই এই স্কোয়ারের সর্বত্র তারা বিক্ষুব্ধ মিছিল করছে, আমরা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, এই স্লোগানগুলার যে শব্দ, বাক্য এবং যে ভাষা, সেগুলো একজন বিক্ষুব্ধ মানুষের মন থেকে যুগ যুগ ধরে যেভাবে অত্যাচারিত, নির্যাতিত, উৎকণ্ঠিত মানুষের অন্তর থেকে বেরিয়ে আসে, তার ব্যতিক্রম বা তার ব্যতিক্রম কোনো কিছু নয়। আমরা এগুলোকে যার যে মনের ভাষা সেগুলোকে তুলে ধরার মধ্যে দিয়ে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই বাংলাদেশের মানুষ, পৃথিবীর এই মুহূর্তে যেখানে আছে সবাই উৎকণ্ঠিত অবস্থায় রয়েছেন। প্রত্যেকেই তাদের স্বজনদের জন্য পেরেশানির মধ্যে আছেন, ক্যান্সারের মধ্যে আছেন, কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। আমরা আশা করি আমাদের এই আজকের ডেমনস্ট্রেশনের বিশাল চিত্র যদি বর্তমান সরকারের দৃষ্টিতে পড়ে অথবা তাদের কোনো মন্ত্রী বা কোনো ধরনের নেতা নেতৃবৃন্দের দৃষ্টিতে পড়ে, তারা অনতিবিলম্বেই বাংলাদেশের যে কারফিউ থেকে শুরু করে যে অবস্থা বিরাজমান করছে, ইন্টারনেটের সংযোগ, হোয়াটসঅ্যাপের সংযোগ এবং বিভিন্ন গণমাধ্যমগুলো চালু করে দিয়ে বাংলাদেশের একটি স্বস্তিকর পরিবেশ ফিরিয়ে আনবেন, এটি আমাদের প্রত্যাশা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই শুরু থেকেই আপনাদেরকে যেখানে যা হচ্ছে তাই দেখাচ্ছি। এখন একটু আপনাদেরকে আরেকটু ব্যতিক্রমী চিত্র দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এখানকার একটি যে গ্রুপটি এখানে এসে তারা বসে পড়েছেন এবং বসে বসে তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের ক্ষুব্ধ হওয়ার মতো অনেক স্লোগানগুলোর জন্য আমরা দুঃখিত, কিন্তু প্রবাসে এসেও আমরা কখনোই এই ধরনের স্লোগান শুনতে চাই না। অদূর ভবিষ্যতে যদি বাংলাদেশে এমন একটি ছাত্র রাজনীতিমুক্ত বাংলাদেশ গঠন করা যায় এবং বাংলাদেশে যদি একটি স্থিতিশীল গভর্নমেন্ট আসে এবং বাংলাদেশে খুন, গুম, হত্যা, রাজধানী, দুর্নীতি এগুলো বন্ধ হয়ে যায় এবং প্রবাসে আমরা যদি রাজনৈতিকভাবে বিভক্ত না হই, তাহলে হয়তো সেই দিন থেকে আমাদেরকে আর এই ধরনের পরস্পর বিরোধী সংবাদগুলা আর শুনতে হবে না। দর্শক, আমরা দেখতেই পাচ্ছেন এই টিমটি সম্ভবত খুব সম্ভবত এটি নরউইচ থেকে যিনি বসে আছেন তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। আমি একটু ক্যামেরা ঘুরিয়ে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমরা এই লাইভটি সম্প্রচার করতে গিয়ে আজকে প্রায় 2 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টারও অধিক সময় থেকে আপনাদের সেই ট্রাফালগার স্কোয়ার থেকে প্রধানমন্ত্রীর বাসভবন হয়ে আমরা এখানে এসেছি এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, প্রত্যেক মানুষের মনের ক্ষোভগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এগুলোর উদ্দেশ্য একটাই, যাতে এই মুহূর্তে বাংলাদেশে যে অস্থিতিশীল
পরিবেশ বিরাজ করছে সেই পরিবেশ থেকে একটি যেন স্থিতিশীল অবস্থার মধ্য দিকে ফিরে আসে, এই প্রত্যাশাই আমাদের সকলের। আমরা এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো, তিনি আমাদের সাথে কথা বলার জন্য জি অবশ্যই আমরা কথা বলবো। আসেন এদিক দিয়ে। আমরা সুপ্রিয় দর্শক, আমরা একটু ছায়া খোঁজার চেষ্টা করছি, যেহেতু এখানে আজকে প্রচুর গরম রয়েছে এবং এখানকার ওয়েদার সুপ্রিয় দর্শক, এখানে আপনাকে সবাই ছাত্র? আমরা বেশ কিছু ছাত্র আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। প্রথমে আপনার সাথে কথা বলবো, আপনার নাম বলবেন, আপনি কি লেখাপড়া করেন এবং কবে এসেছেন দেশে? আমি স্টুডেন্ট হিসেবে এই দেশে অনেক আগে এসেছি, 15 বছর। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, এই ইলিগেল রেজিম শেখ হাসিনা সরকার নিরস্ত্র কোমলমতি শিক্ষার্থীদের উপর ওরা যেভাবে টার্গেট কিলিং করতেছে, প্রতিটা বাসা বাড়িতে ওদের বিরুদ্ধে আক্রমণ করতেছে। আজ শেখ হাসিনা বলতেছে যে এই যে এতদিন আমাদের 400 থেকে 500 জন ভাই বোনদেরকে হত্যা করলো, এদের কথা না বলে সে আজ যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্য দিয়েছে আরো শক্ত হাতে সে দমন করবে। অলরেডি হাজারের উপর আমাদের ভাইদেরকে হত্যা করেছে এবং এটা একটা ওয়ার ক্রাইম। বাংলাদেশে বর্তমানে এসে একটা যুদ্ধ পরিস্থিতি নিয়ে এসেছে। প্রিয় ভাই আমার, আপনি হাজারের উপর হত্যা হয়েছে, আমরাও উৎকণ্ঠিত, আমরাও শঙ্কিত, আমরা কখনো এমনটাই মনে করি, আবার কখনো এমনটা মনে করিনি। কিন্তু আপনি যেভাবে বলছেন, এর সূত্র কি? এর সূত্র আমরা দেখতেছি। অলরেডি নেত্র নিউজ এবং কয়েকটা আন্তর্জাতিক মিডিয়া 400 থেকে 500 জনের কথা বলেছে, সে ঘরে ঘরে গিয়ে। তারা তো নিশ্চিত করে এই কথাগুলো বলেনি, তারা প্রেডিক্ট করে। আপনাদের বুঝতে হবে যে বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট এবং নেটওয়ার্ক ব্যবস্থা সে বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করে দেওয়ার তো মেন, তাহলে কেন এই আশঙ্কা হতে পারে? এটা কি শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার কারণে, নাকি পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে হেফাজতের ক্ষেত্রে এবং অন্যান্য সেগুলোকে কেন্দ্র করে কেন এই আশঙ্কা যে হাজারের উপর বা অনেককে ধরপাকড়? ফ্যাক্ট। আপনি যদি গতকালকে নেত্র নিউজ দেখেন, ওরা যেভাবে গাজাতে যেভাবে ছাত্রদেরকে হত্যা করে অথবা নিরীহ শিশুদেরকে হত্যা করে যেভাবে আমরা ভিডিও দেখি, সেম ভিডিও আপনি যদি কালকে নেত্র নিউজের নেত্র নিউজের র ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝবেন বাংলাদেশের বর্তমানে যুদ্ধ পরিস্থিতি এবং এর কোনো সমাধান নাই। কারণ শেখ হাসিনা বলতে গেলে দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিছে। এবং আমি যেটা মনে করি, আমাদের ছাত্র সমাজ অথবা ইয়াং জেনারেশন যারা মনে করে এই শেখ হাসিনা ইন্ডিয়ার ছত্রছায়ায় অথবা ইন্ডিয়া পাগল হয়ে গেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, এখনই একটা সুযোগ এই শেখ হাসিনাকে আমাদেরকে এই ওর গদি থেকে সরাতে হবে। যদি না সরাই, তাহলে আমরা যেভাবে গুলি করেছে সাধারণ জনগণের উপরেও এভাবে তারা এটা করতে পারে। এবং এই সুযোগেই আমরা আন্দোলন আরো বেগবান করতে চাই, যেভাবে আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত পুলিশের সামনে, বিজিবির সামনে দিয়ে দিচ্ছে, এটা যুদ্ধ থেকে কোনো অংশে কম নয়। এবং আমি মনে করি যে সারা বাংলাদেশের প্রতিটা অবস্থান থেকে প্রতিবাদ জানানো উচিত এবং যুদ্ধক্ষেত্রে নামা উচিত, আমি যেটা মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনি কি কথা বলেন ভাইয়া? যে আপনার কি বক্তব্য সংক্ষেপে বলুন। আমি একজন ল স্টুডেন্ট। সো ল স্টুডেন্ট হয়ে গতকালের যে জাজমেন্টটা হলো, এই জাজমেন্টে দেওয়া হইলো যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিল, এখানে যেসব আমার ভাইরা যারা প্রাণ হারাইছে তাদের নিয়ে কোনো ডিরেকশন দেয়নি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এরা জাজমেন্টটা এমন ভাবে দিয়েছে যে মেশিনারিজের উপর তারা ক্ষমতা অর্পণ করে দিয়েছে, যে গভর্নমেন্ট চাইলে যে কোনো সময় এটা সংশোধন করতে পারে। সো তার মানে হচ্ছে আমরা যে আন্দোলনটা, দ্বিতীয় অংশ যেটি, সেটা অবশ্যই যৌক্তিক এবং এটা আমরাও অনুলিপিতে দেখেছি যে বটম লাইনে লেখা আছে। কিন্তু প্রথম অংশে যেখানে আপনি বলছেন যে সুপ্রিম কোর্ট তাদের রায়ের কোথাও যে যারা নিহত হয়েছে তাদের কথা উল্লেখ করেনি, এটি তো সম্ভব নয়। কারণ সুপ্রিম কোর্টে এই বিষয়টি তখনও পর্যন্ত যায়নি, বা এটির জন্য একটি প্রক্রিয়া রয়েছে, প্রসেস রয়েছে, ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে, হাইকোর্ট থেকে নিয়ে, জজ কোর্ট থেকে নিয়ে পরবর্তীতে আপনার সুপ্রিম কোর্টে। আপনি কি মনে করেন না যে এটি আসলে সুপ্রিম কোর্টের দায়িত্বের বাইরে? না, সুপ্রিম কোর্ট সুমোটো যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারে যদি সুপ্রিম কোর্ট চায়। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেহেতু একটা মাস একটা মুভমেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের উচিত ছিল, বা সুপ্রিম কোর্ট এজ এ গার্ডিয়ান অফ দ্য কান্ট্রি, তার উচিত ছিল এই জায়গায় তারা হস্তক্ষেপ করা এবং তাদের আমার ভাইরা যারা রক্ত দিয়েছে তাদের জন্য কোন একটা জাজমেন্ট দেওয়া, যেটা অন্যায় হয়েছে আমার ভাইদের প্রতি, সেই অন্যায়ের বিরুদ্ধে কোনো কিছু জাজমেন্ট দেওয়ার আমরা আশা করেছিলাম সুপ্রিম কোর্ট থেকে অন্ততপক্ষে, যেটা আমরা পাইনি। ধন্যবাদ আপনাকে। আপনি কি কথা বলতে চান?
যে আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ইজন কবির চৌধুরী, আমি একজন মিডলসেক্স ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমার ব্যাচেলর ইন বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করছি এই দেশে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছেন যে সবাই আমরা ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে একত্রিত হলাম, কারণ এটাই নিন্দার প্রতিবাদ জানানোর কারণে যে বাংলাদেশের এই অবৈধ শেখ হাসিনা আমাদের এই ছাত্র সমাজের উপর যেভাবে আক্রমণটি করলো তা মোটেও উচিত নয়। এবং ছাত্ররা হচ্ছে ভবিষ্যতের, একটা দেশের ভবিষ্যৎ, তারা ফিউচারে একটা দেশকে ডেভেলপমেন্টের জন্য কার্যক্রমে আসে এবং ছাত্ররা তারা রাইট রাখে তারা যে কোনো গভর্নমেন্ট পজিশনস বা সিভিল সার্ভেন্টস বা যে কোনো সেক্টরে কাজ করার, কিন্তু তা না মেনে বরং এই আওয়ামী লীগ সরকার যা করলো সেটা হচ্ছে কোটা প্রথা নির্ধারণ করে তারা মেধাকে তারা শূন্য নামিয়ে বরং তারা ইন্ডিপেন্ডেন্স ওয়ার ফ্রিডম ফাইটার যারা তাদের ডিসেন্ডেন্টসকে গুরুত্বপূর্ণ দিয়ে এই ছাত্র সমাজের উপর আক্রমণটা করলো, এটা মোটেও উচিত নয়। এবং আমি তার এগেনস্টে প্রতিবাদ জানানোর কারণে আজকে এখানে এই মিছিলে। ধন্যবাদ আমার প্রিয় ভাই। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে প্রায় 200-এর অধিক দর্শক রয়েছেন। আমার সাথে যুক্ত হয়েছেন আবুল ভাই, অত্যন্ত পরিচিত। আমি তার পরিচয় তার নিজের থেকেই জানবো। আবুল ভাই, তার আগে আপনার পরিচয় তো অবশ্যই দেবেন আপনি। আজকে আমরা এখানে ট্রাফালগার স্কয়ার থেকে নিয়ে এই পর্যন্ত অনেকের সাথে কথা বলেছি, প্রত্যেকের ক্ষোভ, মনের ভাব, ভাষা এগুলো বোঝার চেষ্টা করেছি, অনেক প্রশ্ন করেছি, মালিক ভাইয়ের সাথে কথা হয়েছে। আমি আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। এখানে এসে আমার কাছে কেন এমনটাই মনে হয়েছে যে এই একটা অরাজনৈতিক ইস্যুটা আবার রাজনৈতিকভাবে অন্যদিকে চলে যাচ্ছে কিনা। আপনি এখানে এসছেন এটি কি বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার সাথে সহমর্মিতা দেখাতে, নাকি কোনো রাজনৈতিক দলের? আমি জানি আপনি একটা রাজনৈতিক দলের, আমরা সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করি। আজকে আসলে আপনি কেন এসছেন এই কথাটা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হচ্ছে আমি মোহাম্মদ আবুল হোসেন, আমি একজন বাংলাদেশি। আমার মা মাটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদের সাথে সম্পৃক্ত। আজকে যে বিষয়টি নিয়ে এখানে প্রবাসী ছাত্র জনতা অভিভাবকদের একটি ডেমনস্ট্রেশনের পথরেলির আয়োজন করা হয়েছে, এটার মূলত কারণ হচ্ছে গিয়ে যে এই ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিত সরকার দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় জগদ্দল পাথরের মতো বসে আছে। তারই প্রেক্ষিতে আপনারা জানেন মুক্তিযুদ্ধের কৌটা নিয়ে একটি বিতর্কিত রায় দেওয়া হয়েছিল, যেটা বাংলাদেশের সাধারণ ছাত্ররা প্রত্যাখ্যান করেছিল। তাদের দাবি ছিল মেধাভিত্তিক মূল্যায়ন করা হোক। মুক্তিযুদ্ধের এখন 54তম বছর পাড়ি দেওয়া হয়েছে, এখন মুক্তিযুদ্ধের এত বিশাল একটি কৌটার দরকার নেই। মুক্তিযুদ্ধের কৌটা থাকবে না এটা কিন্তু ছাত্ররা বলে নাই, কিন্তু যেখানে দেখা গেছে অবৈধভাবে 71-এর পরে যাদের জন্ম তাদের দিয়ে 50 লাখের উপরে একটি মুক্তিযোদ্ধা লিস্ট এই অবৈধ সরকার প্রণয়ন করেছে। সেখানে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের কৌটায় মুক্তিযোদ্ধাদের বাগিনের ঘরে নাতি পর্যন্ত চাকরি পায়, কিন্তু মেধাভিত্তিক কোনো মেধাশীল কোনো ছাত্র সাধারণ পরিবারের চাকরি পায় না। আবুল ভাই, আপনার কথা ধরেই যদি সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, আপনি আপনার বাক্যাংশ অবশ্যই বলবেন। আপনি যেটা বলছিলেন যে এই ছাত্র জনতার তাদের মূল দাবি ছিল যে এখানে অধিকাংশ যেন সাধারণ ছাত্রদের কৌটায় থাকে। সেখানে হাইকোর্ট কিন্তু তাদের রায় পরিবর্তন করে, আমরা 2018 সালে যেটি ছিল সেখান থেকে কিন্তু এখন রায়টা ছাত্র জনতার পক্ষেই এসেছে, যেখানে প্রায় 93% কিন্তু সম্ভবত। তাহলে কি আপনি বলবেন যে ছাত্র জনতা তাদের এই আন্দোলনের সুফলটা পেয়েছে, কিন্তু বিচার বহির্ভূত হত্যার জন্য কি আপনারা আবার, বা আমরা যারা এই বিচার চাচ্ছি, শেখ হাসিনার পতন চাচ্ছেন অনেকে, এটা কি সেই জন্য? ধন্যবাদ আপনাকে সিলেটরি, এটা অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল, আর দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা দেখেন। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই রায় যদি আগেই দেয়া যেত তাহলে এতটা নিষ্প্রাণ, এতটা সতেজ প্রাণ এখানে ঝরত না। তো এখন দাবি মেনে নিয়েছে, এতগুলা প্রাণ গেল। দাবিটা তো সময়ের ব্যাপার, মানা না মানা, বদলানোর ব্যাপার, কিন্তু এই প্রাণ, এই যে অকাতরে বিলিয়ে গেল কিছু নিষ্পাপ কচি শিশু, এদের কি কেউ ফিরিয়ে দিতে পারবে? আজকাল সোশ্যাল মিডিয়ায়
সবাই বলছে যে তোমার রায় তুমি নাও, আমাদের জান ফেরত দাও। আবার আরেকটি কথা তো রয়েছে, রায়ের বটম লাইনে যেটি লেখা আছে, হাইকোর্ট চাইলে সুপ্রিম কোর্ট চাইলে যে কোনো সময় এই সংখ্যার পরিবর্তন করতে পারবে। তাহলে অদূর ভবিষ্যতে যদি আবার এই সংখ্যা বৃদ্ধি করা হয়, অর্থাৎ মুক্তিযুদ্ধের কোটা প্লাস নিগৃহীত মানুষের কোটা, তাই তো ঘুরে ফিরে সেই ছাত্ররা কি আবার অপমানিত হচ্ছে না? তাদের কি ব্যাক টু প্যাভিলিয়ন হচ্ছে না? সারোয়ার ভাই, আইনকে শ্রদ্ধা করি আমরা, কারণ আমরা যে দেশের মানুষ বা আমরা যে আদর্শের রাজনীতি করি, আইনের প্রতি আস্থা রেখে আমাদের জাতিসত্তার নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা। আমি রাজনৈতিক পরিচয়ে নাই বা বললাম, একজন মানুষ হিসাবে, একজন মানবতা হিসাবে বা মানবতা মানবতায় যেখানে বলে আইন সবার ঊর্ধ্বে, কোর্ট সবার ঊর্ধ্বে, তো যে দেশে বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেখানে লক্ষ লক্ষ মামলা অযথা হচ্ছে, যেখানে খুন গুম নির্যাতন হচ্ছে, সেখানে এই কিসের মামলা, কিসের রায়, কিসের আদালত? আমরা তো আদালত মানি, কিন্তু একজন প্রধানমন্ত্রী অবৈধ হোক আর বৈধ হোক, সে যখন এই যে নিষ্পাপ কিছু সন্তানদেরকে, যাদের পিতার জন্ম হয়েছে 71-এর বাদে, তাদেরকে বলছে রাজাকার, তার একটি দায়িত্বশীলতা নেই, তার একটি রেসপন্সিবিলিটি নেই? তার কি কোনো কাণ্ডজ্ঞানহীনতার অভাব আছে? আর যদি কাণ্ডজ্ঞানহীনতার অভাব থাকে, তাহলে এখন সাধারণ জনগণ চাচ্ছে যে অচিরেই পদত্যাগ করে যেন বাংলার ক্ষমতার মসনদ থেকে সরে গিয়ে বাংলাদেশের মানুষদেরকে স্বস্তি দেয়, মানুষদেরকে শান্তি দেয় এবং মানবতা কল্যাণের যে আইন সেগুলো প্রণীত হয়, এটাই প্রত্যাশা। আজকের এখানে গণজমায়েত থেকে এখানেই আমরা কয়েকজন ব্রিটিশ এমপির সাথে দেখা হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়ায় আমিও দু একটি স্পিচ দিয়েছি, বা আজকে আপনার এখানে বলছি, বা আরো বিশেষ সোশ্যাল মিডিয়া যাদের কাছে ইন্টারভিউ দিচ্ছে। আমাদের একটাই দাবি যে এই অবৈধ সরকার ক্ষমতার মসনদ থেকে সরে গিয়ে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সরকার বাংলাদেশে আসে, আর তখন আইনি প্রক্রিয়ায় যা হয় হবে, এটাই। ধন্যবাদ আবুল ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনি কি কথা বলতে চান ভাইয়া? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আবুল ভাইয়ের সাথে। সুন্দরভাবে তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন, তার মনের ক্ষোভ যুক্তির মাধ্যমে তুলে ধরেছেন। আমরা এখন কথা বলবো, আমাদের সাথে রয়েছেন ভাই, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রোহান তারিক। ভাই রোহান, আপনি কি করেন? আমি হচ্ছে এখানে আপনার কাজ করি এমনিতে, তবে এখানে আমি মানব সংগঠন এবং লন্ডন মহানগর বিএনপির সাথে জড়িত। দেশে থাকা অবস্থায় আপনি কি করতেন? দেশে থাকা অবস্থায় আমি পড়াশোনা করতাম, পাশাপাশি ছাত্র রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম। আমি গফরগাঁও ছাত্র দলের আপনার সাংগঠনিক সম্পাদক ছিলাম। আপনাকে আমি যদি প্রশ্ন করি, যেহেতু আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, আমি আপনাকে রাজনৈতিকভাবেই প্রশ্নটা করি যে এই ধরনের ঘটনা কিন্তু অতীতেও বাংলাদেশে ঘটেছে, এত ব্যাপক বা এত বড় আকারের ঘটেনি। আপনি যদি এই মুহূর্তে ছাত্র হিসাবে ছাত্রনীতি যুক্ত থেকে বাংলাদেশের মাটিতে থাকতেন, আপনার ভূমিকাটা কি হতো ছাত্রদের পক্ষে? আমার যে ভূমিকা হতো, যে স্পষ্ট কথা হচ্ছে হাসিনার যে পাপেট রায়, এটা হচ্ছে আমরা ছাত্ররা কোনো সময় মেনে নিতাম না। যখন যদি আমি ছাত্র থাকতাম, এটা আমি আসলে কোনো সময় মেনে নিতাম না। এটার মেন কারণটা হচ্ছে যে এই যে আমার ভাইগুলাকে যে হত্যা করলো, আবু সাইদ ভাই, রাফি, আরো যারা যারা আছে, তারা কি আমার ভাই না? তারা তো ছাত্র, আমরাও তো ছাত্র রাজনীতি করে আসছি, তারা তো আমারই ভাই। তো একটা মানুষকে এভাবে ব্ল্যাঙ্ক আউট করে, পাকিস্তান আমি দেখি নাই, পাকিস্তানে আমি কালো রাতে আমার বয়স নেই, পাকিস্তানে আমি জন্মাই নাই, কিন্তু পাকিস্তানে হানাদার বাহিনী যে কিরূপ হইতে পারে এটার একটা নমুনা কিন্তু আমরা দেখছি আবু সাইদকে হত্যা করার মাধ্যমে, ওপেন ব্ল্যাঙ্ক ফায়ার। তো আমার কথা হচ্ছে, এটা এখন আর কোটা আন্দোলন পর্যন্ত জিনিসটা কিন্তু সীমাবদ্ধতা না, এখন এটা হচ্ছে যে একটা সামগ্রিকভাবে একটা দেশের যতদিন আবু সাইদ বা যারা শহীদ হয়েছে তাদের বাপ মারা যতদিন ন্যায্য বিচার না পাবে, এই পাপেট কোটের হাত দাও, ততদিন আন্দোলন এবং সংগ্রাম চলবে। আমরা প্রবাস থেকে একটা কথাই বলবো যে ভাই, আপনারা দেখছেন প্রবাসীরা আমরা কত মানুষ আজকে একত্রিত হয়েছে, কোনো সমস্যা নেই, আপনারা ঢাকার মধ্যে থাকবেন, কই থাকবেন, আমি নিজে শেল্টার দিব, আমি নিজে আপনাদেরকে এখানে টাকা পয়সা দিব, বাসস্থান দিব, তারপর আপনার আন্দোলন সংগ্রাম চালা যাবেন যতদিন ন্যায় না পাচ্ছেন। আমার কথা হচ্ছে দফা এক দাবি এক, হাসিনা যতদিন এখানে তার পতন না ঘটবে ততদিন আমরা রাস্তায় থাকবো, আমাদের সোজা কথা সোজা যাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এখানে প্রতিবাদকারী এবং বিক্ষোভ অংশগ্রহণকারী কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। আজকে আমি আবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আমাদের আজকের এই লাইভটি এবং এখানে সমবেত জনতার সমবেত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বিগত কয়েকদিন থেকে, আপনারা একটু সাথেই থাকেন, প্রচণ্ড রৌদ্র এখানে, যে কারণে আমি একটু চেষ্টা করছি যে নিজেকে আড়াল করার জন্য, কারণ রৌদ্রের কারণে মাইক্রোফোনটি অনেকটাই গরম হয়ে যাচ্ছে। দর্শক,
ওকে, তো আমরা যে জিনিসটি তুলে ধরার চেষ্টা করেছি যে আজকে আপনারা জানেন যে বাংলাদেশে বিগত সপ্তাহখানেক থেকে, বিশেষ করে গত বৃহস্পতিবার থেকে যেভাবে সমগ্র বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকে, জাতি থেকে, মানুষ থেকে, এবং বাংলাদেশের অভ্যন্তরে আমাদের যারা আত্মীয় স্বজন, কারো বাবা মা ভাই বোন যারা আছে, কেউই কিন্তু এই মুহূর্তে বৃহস্পতিবার থেকে নিয়ে এই পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারছেন না। এতে করে মানুষের মধ্যকার যে উৎকণ্ঠা, যে ভয়, যে ভীতি, সেটি বেড়েই চলছে। এবং এই ভয় এবং ভীতিগুলো বাড়ার পেছনে যে কারণগুলো কোনো নিত্য নতুন কারণ নয়। আমরা আমাদের সমাজে, আমাদের এই রাজনৈতিক জীবনে বা রাজনৈতিক দলগুলোর যে সমস্ত কার্যক্রম, সেগুলো পর্যবেক্ষণ করলে আমরা দেখি বাংলাদেশে এই ধরনের সিচুয়েশন যখন আসে, তার পরবর্তীতেই কোনো বড় ধরনের কোনো একটা সংবাদ আমাদের মধ্যে চলে আসে, সেটি খুনের সংবাদ হোক, গুমের সংবাদ হোক, অথবা যে কোনো ধরনের। তো আমরা এটা প্রত্যাশা করি না, তবে আমাদের আশঙ্কা থেকে যায়। প্রত্যাশা এবং আশঙ্কা কমপ্লিটলি দুটি বিষয়। সুপ্রিয় দর্শক, এর আগে আমরা হেফাজতে ইসলামের যে সময়কার ঘটনা ছিল, তখন আমরা লক্ষ্য করেছি এইভাবেই তখনকার ব্যাপার যেটি ছিল শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকাতে ইন্টারনেট বা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছিল কয়েক ঘন্টার জন্য। কিন্তু এইবার যেটি হচ্ছে, আমি গতদিন আমার গ্রামে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি সিসিটিভির যে রেকর্ড আমাদের কোনো একটি প্রতিষ্ঠানে, সেখান থেকে দেখলাম যে সেই যে বৃহস্পতিবার রাতে সিসিটিভি অফ হয়েছিল, এখনো পর্যন্ত আর অন হয়নি। এখন আমার আশঙ্কা হচ্ছে, বা এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আশঙ্কা, তাদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, এগুলোতে যদি কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো হামলা হয়, কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, চুরি হয়, ডাকাতি হয়, তাহলে এই দায়ভারটা কে নেবে? এই দায়ভার কি সরকার নেবে? এই একটি প্রশ্ন আমাদের থেকেই যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমাদের ভারতীয় উপমহাদেশের রাজনীতিকে আমরা যদি পর্যালোচনা করি, তাহলেও কিন্তু আমরা এই ধরনের এত নিম্নমানের নিকৃষ্ট স্বভাবের রাজনৈতিক কার্যক্রম আমরা কখনোই অতীতে দেখিনি। আমার মনে হয় না ভবিষ্যতেও আমরা এই ধরনের দেখতে পাবো। আর কেবল শুধু বাংলাদেশের কথাই যদি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যার সংবিধান আমাকে কথা বলার অধিকার দিয়েছে, যার সংবিধান আপনাকে কথা বলার অধিকার দিয়েছে, যার সংবিধান আপনাকে আপনার ভাব প্রকাশের অধিকার দিয়েছে, যার সংবিধান আপনাকে মিছিল, মিটিং থেকে শুরু করে বিভিন্ন বিক্ষোভ সমাবেশ করার অধিকার দিয়েছে, তবে শান্তিপূর্ণভাবে। এখন যখনই আমরা শান্তিপূর্ণ মিছিল, মিটিং, বিক্ষোভের কথা বলি, এবং সেই শান্তিপূর্ণ মিছিল, মিটিং এবং বিক্ষোভের মধ্যে যখন কোনো অঘটন ঘটে যায়, তখনই আমরা যেই সরকারি, আমি শুধুমাত্র আজকের সরকারের কথা বলছি না, যেই সরকারই তখন ক্ষমতায় থাকে, তাদের সাফাইতে এই কথাটি বলা হয়ে থাকে যে না, এরা শান্তিপূর্ণ মিছিল মিটিং করেই বরং উচ্ছৃঙ্খলতা করেছে, রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করেছে, এই ধরনের। পরবর্তীতে তদন্তে গিয়ে দেখা যায় যে অনেককেই তাদের নিজস্ব পৃষ্ঠপোষকদের, নিজস্ব দল এবং দলের যে সমস্ত নেতাকর্মী আছে, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়। তো এটি একটি স্বাভাবিক ঘটনা, যেটি বাংলাদেশে এখন আমার মনে হয় যে সমস্ত শিশু সন্তানরা 4 থেকে 5 বছর বয়সের হয়েছে, তারাও কিন্তু আমাদের এই যে রাজনৈতিক চরিত্র, এই চরিত্র সম্বন্ধে অবগত হয়ে গেছেন। সুতরাং বাংলাদেশে বিগত কয়েক বছর থেকে যে বিষয়গুলো একেবারে কেউ গিলে খাচ্ছে না, সেগুলোই বারবার ঘটছে, এবং সেই ঘটার পর সেই কারণগুলো এবং সেই ধরনের ব্যাখ্যাই আমরা বারবার দেখতে পাচ্ছি। আমরা প্রবাসের মাটিতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সহ দেশের মানুষের, গরিব অসহায় মানুষের সকলের কাছ থেকে দূরে এই জন্য এসেছি, যাতে এখানে একটি ভালো জীবন আমরা যাপন করতে পারি। তার পাশাপাশি আমরা যে রেভিনিউ অর্জন করি, আর্নিং করি, তার থেকে দেশের অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করতে পারি, দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা যেন ভূমিকা রাখতে পারি। কিন্তু বর্তমানে আমরা দেখছি তার সম্পূর্ণ ব্যতিক্রম। আমাদেরই পাঠানো রেভিনিউ দিয়ে অস্ত্র কিনা হচ্ছে, আমাদেরই পাঠানো রেভিনিউ দিয়ে হামলা করা হচ্ছে, এগুলো ব্যবহার করে যারা নিরীহ ছাত্র অথবা সাধারণ মানুষের উপরে। এটি তো একটি সভ্য দেশের পুলিশ, সেনাবাহিনী বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়। একটি দেশে পুলিশ বা যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে এই জন্য সাজানো হয়, এই জন্য রাখা হয়, তারা যাতে জনগণের যান ও মালের রক্ষণাবেক্ষণ করতে পারে। কিন্তু আমরা দেখছি এর সম্পূর্ণ বিপরীত চিত্র, যেটি আমাদেরকে
উৎকণ্ঠিত করছে, আমাদেরকে আশাহত করছে। সুপ্রিয় দর্শক, যেখানে একটি দেশের রাষ্ট্র তার নিজস্ব দল, তার অঙ্গ সংগঠন দিয়ে রাষ্ট্রের অন্যান্য সাধারণ মানুষের জান ও মালের রক্ষণাবেক্ষণ করবে, তাদেরকে ভালোর দিকে আহ্বান করবে, মন্দ থেকে দূরে রাখবে, সেখানে এর বিপরীত চিত্র আমরা দেখছি যে অনেক ছাত্র সংগঠন রয়েছে যেগুলো সরকারের পৃষ্ঠপোষকতায় সেইগুলোকে সাধারণ মানুষের উপরে লেলিয়ে দেওয়া হচ্ছে অন্য রাষ্ট্র, অন্য ছাত্র সংগঠনের উপর, সাথে পুলিশ দিচ্ছে তার সমর্থন। আমাদের দেশে পুলিশ এবং কিছু কতিপয় ছাত্র সংগঠনের যে চরিত্র, এটি কবে শুধরাবে, কবে আমাদের দেশ হবে সম্পূর্ণ নিরপেক্ষ? একটি প্রশাসন যখন নিরপেক্ষ হবে, একটি আইন যখন আইন প্রয়োগকারী সংস্থা যখন নিরপেক্ষ হবে, নির্বাহী বিভাগ যখন নিরপেক্ষ হবে, তখনই আমরা আশা করতে পারি একটি উন্নত জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে নিজেদেরকে তুলে ধরতে। সুপ্রিয় দর্শক, এখানকার সমাগম শেষ হয়নি, আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি। আজকে এখানে দীর্ঘ সময় থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ঘন্টা 2 ঘন্টা আগে আমরা এই লাইভটি শুরু করেছিলাম এবং এটি ট্রাফালগার স্কোয়ার থেকে নিয়ে এই পর্যন্ত আমরা পার্লামেন্ট স্কোয়ারে এসেছি এবং অনেকেই চলে গেছেন। আজকে এখানকার তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেন্টিগ্রেড, আপনারা আমার চেহারা দেখেই বুঝতে পেরেছেন। আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, প্রায় কয়েক শত দর্শক শ্রোতা আমাদের সাথে থেকে আজকের এই লাইভটি দেখেছেন, উপভোগ করেছেন। আসলে উপভোগ করার কিছু নেই, আমরা জানি আপনারা প্রতিনিয়ত যখনই যেখানে লাইভ সংবাদ আসছে সেখানে আপনারা নতুন কোনো তথ্য পাচ্ছেন কিনা আমাদের দেশের, এই জন্যই আপনারা লাইভ দেখার জন্য ছুটে আসেন। আমাদের এই সংবাদগুলো প্রচার করতে গিয়ে, লাইভে কথা বলতে গিয়ে আমরা নিজের থেকে কোনো কথা বলতে চাই না। আমরা এখানে যারা আসে এবং যারা তথ্যগুলোকে সংগ্রহ করে তাদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন চিত্র এবং তথ্যচিত্র তুলে ধরি। এই তথ্যগুলো অনেকগুলো যাচাই বাছাই করা সম্ভবই হয় না, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে কোনো তথ্য যাচাই বাছাই করার কোনো সুযোগ নেই। যেখানে সমগ্র বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত রয়েছে, সেখানে শুধুমাত্র সরকার সমর্থিত কিছু মিডিয়া যারা বিভিন্নভাবে আংশিকভাবে ছোট ছোট করে তারা বিভিন্ন সংবাদগুলো প্রচার করছে, এগুলো বিশ্বাস করার মতো কোনো যৌক্তিকতা নেই, কোনো মানুষ এগুলো বিশ্বাস করতে চায় না। কারণ আমাদের দেশে যে সাংবাদিকতার যে নৈতিকতা বা এথিক্স এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে যখনই কোনো ধরনের এই সমস্যাগুলো আসে তখন সবার আগেই আমাদের দৃষ্টি পড়ে সাংবাদিক ভাই বোনদের উপর। আমরা যখন দেখি সাংবাদিকতায় কোনো ধরনের নৈতিকতা নেই, পক্ষপাত দুষ্ট সাংবাদিকতা এবং অনৈতিক সাংবাদিকতা আমাদের এই জাতি গোষ্ঠীকে সম্পূর্ণরূপে বিধ্বংস করে দিয়েছে। আমি তো একটি কথা বলি, এই জাতি এখন এমন একটি ক্রান্তিকালীন অবস্থার মধ্যে এসে পড়েছে যেখান থেকে উদ্ধার করতে হলে আমাদেরকে প্রয়োজন একটি নৈতিক সুসংগঠিত বাহিনী, অথবা এমন একজন শাসকের আমাদের প্রয়োজন যিনি হঠাৎ করে আসবেন এবং এই দেশে মানুষকে সত্যের পথে, সুন্দরের পথে, সঠিক পথে নিয়ে যাবেন। কিন্তু এটি শুধুমাত্র আমাদের স্বপ্ন কিংবা প্রত্যাশাই হতে পারে। একটি পূর্বযুগে এমনও সময় ছিল যখনই কোনো জাতিতে বিদ্বেষ হয়েছে, কোথাও জুলুম নির্যাতন হয়েছে, তখনই অন্য কোনো জাতি দ্বারা আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। যদিও এই ধারাটা এখনো বন্ধ হয়নি, এটাও ঘটতে পারে, তবে আমরা কখনো এটি প্রত্যাশা করি না। আমরা চাই আমাদের রাজনীতিতে যে ভুল রয়েছে সেই ভুলগুলা সংশোধিত হোক। আমাদের নেতা কর্মীদের যে অসততা রয়েছে তারা যেন সেগুলোকে সংশোধন করে সৎ পথে নিজেকে পরিচালিত করেন। তাদের যে দায় দায়িত্ব রয়েছে তারা যেন যথাযথভাবে আঞ্জাম দেন। আমরা চাই বাংলাদেশের মাটি থেকে ছাত্র রাজনীতি চিরতরে নির্মূল করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক। আপনারা হয়তো বলতে পারেন এই ছাত্র রাজনীতির হাত ধরেই ৭১-এর স্বাধীনতা, ৫২-এর ভাষা আন্দোলনে, ৬৯-এর গণ অভ্যুত্থান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলোর ইতিহাস কিন্তু পরিপূর্ণভাবে আমরা জানি না। বাংলাদেশের স্বাধীনতা এবং ভাষা আন্দোলন সহ যত গণ অভ্যুত্থানই হয়েছে অবশ্যই ছাত্রদের একটি ভূমিকা ছিল, কিন্তু তাই বলে ছাত্রদের এই ভূমিকাকে একেবারে শতভাগ ভূমিকায় নিয়ে গিয়ে ছাত্রদেরকে আজকে হুমকির মুখে নিয়ে যাওয়া হবে, তাদেরকে বারবার সেই রাজনীতির দিকে নিয়ে যাওয়া হবে, এটি কোনো অবস্থায় কাম্য নয়। পৃথিবীর প্রত্যেকটি দেশেই, কোনো দেশেই এই মুহূর্তে ছাত্র রাজনীতি নেই, যে কারণে আমরা ছাত্রদের এইভাবে জীবন হারাতে দেখি না, ছাত্রদের এইভাবে রাস্তাঘাটে গুলি করে পাখির মতো উড়িয়ে দিতে দেখি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও আজকে থেকে কয়েক দশক পূর্বে এই ধরনের একটি সংস্কৃতি ছিল।
কিন্তু তারাও সেখানে নিয়ন্ত্রিত। অথচ এই ভারত কর্তৃকই বাংলাদেশের ছাত্র রাজনীতি যাতে বন্ধ না হয় এই ধরনের একটি প্রভাব ফেলে রেখেছে ভারত। অনেকের কাছে ভারত বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র, অনেকের কাছে ভারত বাংলাদেশের শত্রু। আমি শত্রু এবং বন্ধু এ দুটির কোনোটাই বলতে চাই না। যখন একটি জাতি, একটা দেশ যখন তার নিজস্ব মেরুদণ্ডের উপর দাঁড়াবে তখন তার সেই বোধগম্যতা হবে, তার সেই শক্তি হবে, তার সেই যোগ্যতা হবে তার পার্শ্ববর্তী রাষ্ট্রের ভালো এবং মন্দকে বিবেচনা করতে, তার পার্শ্ববর্তী রাষ্ট্রে থেকে যে সমস্ত প্রস্তাবগুলো আসবে সেগুলোকে নিংড়িয়ে যাচাই বাছাই করে তারপরে গ্রহণ করা। আর যখন আমাদের নীতি নৈতিকতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, আমরা যখন পরনির্ভরশীল হয়ে যাব, আমরা যখন পরের সংস্কৃতিকে লক্ষ্য করব, তাদেরকে অনুকরণ করব, আমরা যখন নিজস্ব স্বকীয়তা থেকে দূরে চলে যাব, আমরা যখন বিশ্বের আমাদের দেয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে উপেক্ষা করে অন্যের অপসংস্কৃতিতে লিপ্ত নিয়ামতকে গ্রহণ করব, তখন আমাদের উপর অন্যের বা পৃথিবীর অন্য যে কোনো জাতির প্রভাব পড়বে। এটাই স্বাভাবিক। এটি আমার কথা নয়, যুগে যুগে দার্শনিকরা বলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি পৃথিবীতে যত নবী রাসূলরা এসছেন এবং কোরআনের যত বক্তব্য এসছে এই সমস্ত বক্তব্যের একাংশ হচ্ছে তুমি ততদিন পর্যন্ত নিজেকে স্বয়ং সম্পূর্ণ করতে পারবে না যতদিন পর্যন্ত তোমার মধ্যে তোমার নিজস্বতা থাকবে না। আর যখনই আমরা নিজের ভালো দিকগুলোকে অবজ্ঞা করব, অন্যের মন্দ দিকগুলোকে নিজের করে নেব, ততদিন পর্যন্ত আমরা পরনির্ভরশীল জাতি হিসেবে এই পৃথিবীর মানচিত্রে টিকে থাকবো তো সত্য, কিন্তু আমাদের অস্তিত্ব সংকটের সম্ভাবনা কখনো বিলীন হবে না, বরং এটি জোরালোভাবে আমাদের সামনে থেকে যাবে। সুপ্রিয় দর্শক, অনেক কথাই বলেছি, আমি মাঝে মধ্যে আমি শেষ করব লাইভ ইনশাল্লাহ। আজকের কথা আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে লন্ডন পার্লামেন্ট ভবন, সংসদ ভবনের সামনে রয়েছি, পার্লামেন্ট হাউসের সামনে রয়েছি। এই হচ্ছে পার্লামেন্ট ভবন, যেটি আপনারা অনেক সময় দেখেছেন। আর এটি হচ্ছে ক্লক টাওয়ার। আজকে সোমবার, আমি আবারও বলছি, আজকে এখানে প্রচুর গরম। এই তাপদাহের কারণে মানুষজন খুব কষ্ট করছে, তারপরও নিজের দেশের কারণে, জাতির কারণে, বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে সেই কারণে অনেকেই রাস্তায় নেমে এসছেন। আমরা একটু সেদিকে চলে যাব, আপনাদেরকে শেষ অবস্থা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল একটি বাংলাদেশের মানচিত্র রয়েছে এবং মানচিত্রের চারপাশে বিক্ষোভকারীরা, প্রতিবাদকারীরা, আজকে সাধারণ মানুষ। সুপ্রিয় দর্শক, আমরা একটু এটি দেখানোর চেষ্টা করছি। We want democracy. We want justice. We want democracy. We want justice. সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্রের চারপাশে বসে বিভিন্ন স্লোগানে মুখরিত রয়েছে এই অংশটুকু। আপনারা যারা, আমরা পার্লামেন্ট স্কোয়ারে রয়েছি এখনো পর্যন্ত এবং প্রায় 2 ঘন্টা থেকে এই কানায় কানায় পরিপূর্ণ ছিল এই স্কোয়ারটি। আমরা দেখি
সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অতি পরিচিত একটি গান আমরা শুনি। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার আমি বাংলাকে ভালোবাসি, সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান করেছি বিনম্র শ্রদ্ধা, দেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মা, বাংলায় আমার বিস্তার জল, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মূল। আমি বাংলায় এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় শেষের দিক। আমরা শুরু থেকেই বলেছি সেই ট্রাফালগার স্কোয়ার থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 2 ঘন্টা থেকে আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে সমগ্র চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। অনেকের সাথে এখানে কথা বলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকটাই এই স্কোয়ারটি ফাঁকা হয়ে গেছে, কারণ এখানে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যে র্যালিটি এখানে এসেছিল এখানেই এসেই শেষ হয়েছে, এখানেই তাদের সমাপনী বক্তব্য হয়েছে। এই পর্যায়ে আমাদের সাথে রয়েছেন একজন অ্যাক্টিভিস্ট, অনলাইন এবং অফলাইন অ্যাক্টিভিস্ট, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জামাল ভাই। আমরা আপনার সাথে কথা বলবো। জামাল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য। আমি আপনাকে স্পেসিফিক একটি প্রশ্ন করব। জামাল ভাই, আজকে আমরা জানি যে বাংলাদেশকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে রাখা হয়েছে, যেখানে প্রবাসে আমরা যারা আছি, আমাদের আত্মীয় স্বজন, কেউ কিন্তু কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় অভ্যন্তরে কি হচ্ছে, কি হচ্ছে না, কি ঘটছে, এগুলো কোনো সংবাদে আমরা পাচ্ছি না। আপনি কি প্রেডিক্ট করেন, আপনি কি মনে করেন যে আমরা এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হব, এবং এই পর্যায়ে এই মুহূর্তে বাংলাদেশে যে এইভাবে সমস্ত কিছুকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, এর কারণ কি হতে পারে এবং এর পরিণাম কি হতে পারে? এটা তো একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আমরা যদি একটু পিছনের দিকে যাই, কিছুদিন আগে বাংলাদেশে এরকম হয়েছিল, আমরা দেখেছি যে হেফাজতের প্রোগ্রামে এরকমটা করা হয়েছিল, অন্ধকারে নিমজ্জিত করে, আপনার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। সেই একই কায়দায় আবারও বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত রেখে এখানে কিলিং হচ্ছে। আমাদের বুক এখন কাঁপছে, আমাদের কান্না পাচ্ছে যে আমাদের এতটা ভাই বোন তারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা আশ্চর্য হই যখন আমরা দেখি যে একজন নিরস্ত্র ভাই যে দাঁড়িয়েছিল, সে শুধু দাঁড়িয়েছিল, তার বুকটা উঁচু করে সে দিয়ে দিয়েছিল, সে বলছিল যে গুলি করবা, গুলি করো। কিন্তু ওই ভাইটির এই এতটুকু প্রত্যয় বা এতটুকু আত্মবিশ্বাস ছিল যে আমার দেশের পুলিশ আমার বুকে গুলি চালাবে না, এই ধরনের একটি বিশ্বাস তার ছিল কিনা? এক্স্যাক্টলি, এমন বিশ্বাস নিয়েই সে দাঁড়িয়েছিল। কারণ আমরা দেখতে পাই যে তার হাতে কোনো অস্ত্র ছিল না, শুধুমাত্র একটা লাঠির মতো ছিল। এটা দিয়ে তো কাউকে হত্যা করা যায় না। তার আক্রমণাত্মক কোনো ভঙ্গিও আমরা দেখি নাই। তো আমরা বিশ্বাস করি যে ঠান্ডা মাথায় তাকে গুলি করা হয়েছে এবং আরো যত হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই আমরা এটার একটা শেষ চাই। আমরা আর চাই না বাংলাদেশে আর রক্তপাত হোক, বাংলাদেশে এরকম ভাবে চলতে থাকুক। এই আপনারা জানেন যে বুঝারবিহীন একটা মানুষের
ম্যান্ডেট ছাড়া একটা রেজিম অনেক দিন ধরে এই ক্ষমতার মসনদে আছে, কিভাবে কুক্ষিগত করে আমরা তার একটা সুরাহা চাই। আমরা চাই এরই মাধ্যমে বাংলাদেশের মানুষ মুক্তি পাক, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ মুক্তি পাক, জনগণ মুক্তি পাক। আর এই যে ছাত্র জামাল ভাই, আমার আশঙ্কা হচ্ছে যে আমরা গত 24 ঘন্টা থেকে একটু ব্যতিক্রমী সংবাদগুলো আসতে শুরু হয়েছে, যেখানে আমরা দেখছি যে সরকারের পৃষ্ঠপোষকতায় যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে কিছু কিছু প্রতিবেদন আসছে এবং সেখানে এই সমগ্র ইস্যুটাকে রাজনৈতিকভাবে বিভিন্ন দলের উপর ব্লেম দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি চেষ্টা বা অপচেষ্টা যেটি সেটা যেমন হচ্ছে, অনুরূপভাবে বিজেপি প্রধান এই কথাটাই বলেছেন যে এই তাণ্ডবের সাথে যারাই জড়িত আছে তাদেরকে গ্রেফতার করা হবে। তার কথা থেকে যেই কথাটা সুস্পষ্টভাবে বেরিয়ে আসছে যে তিনি বুঝতে চেয়েছেন যে এটি আসলে ছাত্রদের রাজনীতি থাকেনি, ছাত্রদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে ছাত্ররা এই তাণ্ডবগুলো করেনি, বরং এর ভেতরে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক অঙ্গ সংগঠন এবং দলগুলো প্রবেশ করে এটিকে রাষ্ট্রীয় তাণ্ডবে পরিণত করেছে। এটিকে আপনি কিভাবে দেখবেন? এতে কি মনে হচ্ছে না যে আমরা আসলে এই যে 100, কেউ বলছেন 1000, যে পরিমাণে হোক না কেন এই তাজা প্রাণগুলো ঝরে গেল, এই ঝরে যাওয়া প্রাণগুলোর কোনো বিচার পাবো কি পাবো না? এটা তো একদম আবারও বললেন সেই একই জিনিস, একদম পরিষ্কার যে দেখুন এখানে রাজনৈতিক দলগুলোর কোনো বক্তব্য এখানে ছিল না। শুরুটাই হয়েছে এটা কোটা সংস্কার নিয়ে। এই যে ছাত্র সমাজ তারা দাঁড়িয়েছিল, প্রতিবাদ করছে, কোটা পদ্ধতি বাতিল হয়ে যাক সেটা চাইছিল না তারা। তাদের দাবি ছিল যে কোটা সংস্কারের মাধ্যমে যখন এখানে কোনো আলাপ আলোচনা হচ্ছিল না, কথা শোনা হচ্ছিল না, আস্তে আস্তে এটা একটা পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে এটা এখানে যেমন আগুনে ঘি ডাললে যে অবস্থা হয় এরকমই হয়েছে। আর এই যে অন্যান্য দলকে দোষারোপ করা, এটা তো আমাদের বাংলাদেশে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখানে কেউ বলতে পারবে যে বিএনপি বা জামাতের কোনো ব্যানার নিয়ে রাস্তায় নেমেছেন? কেউ তো নামে নাই। তো আপনি কিভাবে বলবেন যে এখানে বিএনপি বা জামাতেরা তারা ইন্ধন যোগাচ্ছে? আপনারা তো সেই চিরাচারিত নিয়মেই আপনারা বলতেই আছেন যে কোনো কিছু হলেই এটা জামাত বিএনপির নাম দিয়ে আপনারা তাদেরকে আপনারা ট্র্যাক করে ফেলেন। তো যেভাবে ছাত্র সমাজকে আপনারা ট্র্যাক করে ফেলেছেন রাজাকার বলে, তো এটা তো তাদের ভাষা, তাদের চরিত্র। আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা এমন একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছি যেখানে প্রবাসে বলুন আর দেশের অভ্যন্তরে বলুন, সর্বত্রই আমরা বিভিন্ন দলে, মতে, আদর্শে বিভক্ত হয়ে গিয়েছি এবং এটি আমাদেরকে পরিষ্কার একটি মেসেজ দিচ্ছে যে অদূর ভবিষ্যতে আমাদের মধ্যে তার যে সাংস্কৃতিক ভ্রাতৃত্ববোধ সেটি চিরতরে বিলুপ্ত হবে এবং আমরা একই ঘরে একই মাতৃর দুই ভাই পরস্পর শত্রুতে পরিণত হব। আপনি হয়তো একটি রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করবেন, আমি আপনার ভাই অন্য একটি দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস হব এবং এই সংস্কৃতি বাংলাদেশে বিগত 15-20 বছরে যেভাবে মানুষের মধ্যে চাপিয়ে দিয়ে বিভক্তির একটি রাজনীতি শুরু হয়েছে, এটি থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা? আর যদি উত্তরণ না হয় তাহলে আজকে আমরা দুজন কথা বলছি এখানে দাঁড়িয়ে, সেই দেশীয় রাজনীতির প্রতিক্রিয়ায় আগামী ভবিষ্যতে আমরা দুজন পরস্পরের শত্রু হয়ে যাই কিনা, এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন? আসলে অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমাদের দেশে বর্তমানে এটা এক পর্যায়ে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি যেভাবে বললেন যে ভাইয়ে ভাইয়ে এখন যুদ্ধ, আমাদের ঘরে ঘরে যুদ্ধ। আমাদের দেশটা তো মুক্তি যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল একটা আশা নিয়ে, গণতন্ত্র সুরক্ষা হবে, গণতন্ত্র চর্চা করতে পারবো। আমরা দেখেছিও একই ঘরে দুই ভাই দুই দল সাপোর্ট করে, তাতে কোনো সমস্যা ছিল না। আমরা বুঝতে পারছিলাম যে আমরা গণতন্ত্র চর্চা করছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যাচ্ছি। কিন্তু সময়ে এখন এসে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটাকে গৃহযুদ্ধের দিকে ফেলে দেওয়া হচ্ছে, এখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হচ্ছে। তো আমাদের এভাবে যদি চলতে থাকে, আমরা হয়তো এই যে আপনি বললেন আমরা দুই ভাই এখানে বসে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আগামী দিন হয়তো আপনি আমার শত্রু হয়ে যান, আমি আপনার শত্রু হয়ে যাব যদি এভাবে চলতে থাকে। তো এটার যদি নিরসন হতে হয় তাহলে একটা নিরপেক্ষভাবে একটা ভোটিং সিস্টেমের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে আপনাদের জনপ্রতিনিধি আমরা
আপনার এই পাওয়ারে দিতে হবে। জি জি, যদি আমরা তা না করতে পারি তাহলে আমরা আমাদের অবস্থা মনে হয় আগামী দিন এরকমই হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জামাল ভাইয়ের সাথে কথা বললাম, যে বিষয়টি আমাদের হৃদয়কে খুব স্ফুরিত করে, সেটি হচ্ছে যে আমরা খুবই কষ্ট লাগে যখন দেখি আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের বাঙালিয়ানা, আমাদের মধ্যকার ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, এই সব কিছুই আজকে অনেকটা গৃহযুদ্ধের মুখোমুখি হয়ে গেছে। এটি চূড়ান্ত সত্য। আমি সবসময় একটি কথা বলি, যে ততদিন পর্যন্ত আমরা একটি সভ্য উন্নত জাতিতে পরিণত হতে পারবো না যতদিন পর্যন্ত আমরা একটি শিক্ষিত জাতিতে পরিণত না হতে পেরেছি। আবার এই কথাও বলি না, অনেক শিক্ষাই কিন্তু মানুষকে অপসংস্কৃতির দিকে ঠেলে দেয়। আমাদের শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুভূতি থাকা খুবই প্রয়োজন। ধন্যবাদ জামাল ভাই, আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলবো আপনার সাথে আরো অনেকের সাথে। অসংখ্য ধন্যবাদ। জি, দর্শক, আমরা আরো ভাইদের সাথে আপনি কথা বলবেন। সুপ্রিয় দর্শক, কথা সবাই আমরা কথা বলতে চাই, কারণ এটি কথা বলার সময়। আমাদের অভিব্যক্তি প্রকাশ করার সময়। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এক ভাই, আমরা তার সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা কি এবং আপনি থাকেন কোথায়? আমার নাম আমিনুর রশিদ জুলো, আমি লন্ডনের ইলফুড টাউনে থাকি। আপনি চলমান পরিস্থিতিতে আপনার ব্যাখ্যা, বিশ্লেষণ বা আপনার অভিব্যক্তি কি, সেটি আপনি প্রকাশ করতে পারেন। ধন্যবাদ। বর্তমান পরিস্থিতি আমার জানা মতে 1971-এর পরিস্থিতি চেয়ে ভয়াবহ। এই পরিস্থিতি আজ প্রথম 1 জুলাই থেকে এই ডেমনস্ট্রেশন শুরু হয়, কিন্তু গত 3-4 দিন আগে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, ব্রডব্যান্ড সবকিছু বন্ধ করে দিয়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা শুরু করেছে, সেই গণহত্যায় কি পরিমাণ আমাদের ছাত্রছাত্রী ভাই বন্ধুরা মারা গেছে আমরা সঠিকভাবে জানি না, কিন্তু আমরা ধারণা করতে পারি সেটা হাজার খানিকের উপরেও ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। এই পরিস্থিতি আশু সমাধানে শেখ হাসিনা স্বৈরাচারিণীকে অবিলম্বে পদত্যাগ করে একটি দল নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই জাতিকে মুক্তি দিতে হবে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আপনি কিছু বলবেন? আসেন, এদিকে আসেন। দর্শক, আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম মইনুল ইসলাম। মইনুল ইসলাম, কোথেকে আসছেন আপনি? আমি লন্ডন পপলার থেকে আসছেন। দর্শক, আমরা কথা বলবো মইনুল ভাইয়ের সাথে। মইনুল ভাই, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেট অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই আজকে বাংলাদেশের যে অবস্থা আপনারা সারা বিশ্ব দেখতেছেন এবং জানছেন, তো আমরা কি করতে পারি না করতে পারি বুঝছেন। আমরা তো বড় অগ্রের মধ্যে আছি, আমাদের দেশের সবকিছু। আর এই জালিম সরকার যেভাবে মানে ডিটেড মাইন্ড নিয়ে বসে আছে, বুঝছেন, সমগ্র বাংলাদেশ আজকে কোন দিকে ঢেলে দিচ্ছে, রক্তের বন্যা বেসে দিচ্ছে। তো আপনারা যে যে অবস্থান থেকে দেখছেন, যে যেভাবে পারেন দেশকে হেল্প করেন, সাহায্য করেন বাংলার মানুষকে, বুঝছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই মেসেজটুকু আপনাদেরকে দিয়ে দিলাম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলেছি অনেকের সাথে, প্রায় 2 ঘন্টা থেকে আজকে এখানে ছিলাম। এই মুহূর্তে আমরা লাইভ শেষ করবো, যেহেতু আমাদের মোবাইলের চার্জ অনেকটা শেষ হয়ে যাচ্ছে। আমি খুব তাড়াতাড়ি এই পার্কের এই যে স্কোয়ারের সর্বশেষ অবস্থা আপনাদের দেখাবো, আর তারপর পরে দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা, যেটি আমরা কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখিয়েছি। অনেকেই এখন এখান থেকে চলে গেছেন, আর নতুনভাবে হয়তো অনেকেই এসে যুক্ত হয়েছেন। আমরা আর কারোর সাথে কথা বলবো না, অনেকক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। আমি এখন আপনাদের থেকে বিদায় নেব ইনশাল্লাহ। 1 মিনিট। সুপ্রিয় দর্শক, প্রায়
2 ঘন্টা হবে আমরা আপনাদের সাথে লাইভে ছিলাম। এই লাইভে থাকা অবস্থায় আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বর্তমান চালচিত্র লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশে মূলত এই ডেমনস্ট্রেশনগুলো হচ্ছে, কিন্তু লন্ডনে যেগুলো হচ্ছে সেগুলো আমরা সিলেটি অনলাইন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের আরও অনেকগুলো চ্যানেল রয়েছে, আমাদের প্রত্যেকটি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাদের সিলেট টু লন্ডন মিডিয়া, সিলেট টু লন্ডন ভয়েস, লন্ডন বাংলা টিভি সহ আরও অনেকগুলো চ্যানেল রয়েছে, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আমি সারোয়ার আপনাদেরকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।